আপনারা জানেন তো আমার বড় আপু কত ভালো লাগে, তাই রাস্তাঘাটে বনে বাদারে যেখানে যাই সেখানেই বড় আপু খুঁজি, আর পেলেই সুন্দর করে পটানোর চেষ্টা করি, কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাই। ওই ফাটা কপাল থাকলে কি কপালে গার্লফ্রেন্ড থাকবে? জীবনটা লবণ ছাড়া তরকারির মতো হয়ে আছে। শালার জীবন ছোট থাকতে দেখেছি বড়রা প্রেম করে, আর এখন বড় হয়ে দেখছি ছোটরা প্রেম করছে। বাসা থেকে পারমিশন আছে প্রেম করার, কিন্তু কপালে গার্লফ্রেন্ড নাই, না থাকলে কি আর করার। পটানোর চেষ্টা তো আর কম করি না। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ করে ছুটি আছে, তাই বন্ধুরা প্ল্যান করেছি কক্সবাজারে ঘুরতে যাব। প্রথম প্রথম 10-12 জন হলেও দিন দিন কমে 3 জন এসেছি। বোঝেন তো বিষয়টা, প্রতিটা বন্ধু মহলে এমন অবস্থা। সে যাই হোক, রাতে ভাবছি রওনা দিব, তাই ব্যাগ গোছাচ্ছি। তখন আম্মু এলো, এসে বলল, ওখানে কতদিন থাকবি? 3 দিন থাকবো, তারপর বাসায় ব্যাগ। আচ্ছা, মলমটা নিয়ে যাস, দেখা গেল আবার কতগুলো মেয়ের হাতে থাপড় খেছিস, ঠিক নয়। তুমিও মজা নিতে ছাড়ছ না। শালা জীবনটাই বেদনা। যখন থেকে থাপ্পড় খাওয়ার বিষয়টি আম্মুর কাছের বন্ধুরা বলেছে, তখন থেকেই এমনভাবে আম্মু মজা নেয়। নিয়ে আসবে নাকি? রেগে আম্মুর দিকে তাকালাম। আমি কিন্তু এবার গালি দিতে শুরু করব। যাও এখান থেকে ভাবি, তুমি আমার আম্মু না অন্য কিছু? একটা মেয়ে খুঁজে বিয়ে দিয়ে দিলেই তো পারো। তোর বয়স কত হলো রে যে বিয়ে করবি? আমার থেকে ছোট ছোট গুলো বিয়ে করে নিচ্ছে, আর বয়স জিজ্ঞেস করতে আসছে। আচ্ছা, আদেও আমি তোমার ছেলে তো? আমার মাঝে মধ্যে কেমন সন্দেহ হয়। তুই আমার ছেলে হতে যাবি কেন? তোকে রাস্তায় পড়ে থাকতে দেখে কুড়িয়ে নিয়ে আসছি। আমার তো সেটাই মনে হয়। আম্মুর সাথে এমনভাবে কথা বলতে বলতে ব্যাকপ্যাক করলাম, তারপর ব্যাকপ্যাক হতেই বাইরে এলাম। তারপর ছোট বোনের কাছে গিয়ে টিভির রিমোট কেড়ে নিয়ে গোপাল ভাঁড় দেখতে লাগলাম। নীলা হচ্ছে আমার ছোট বোন, আর আমাকে তো চিনেন। নতুন করে পরিচয় কি দিব? আমি আমার নাম বলতে বলতে আর আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন। আর সাথে থাকেন, একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিব। সে যাই বলেন, গোপাল ভাঁড় দেখার মজাই আলাদা, বিশেষ করে খাবার খাওয়ার সময়। বাস্তবে কোনো ছোট বা বড় বোন নেই, ছোট একটা ভাই আছে, গল্প সাজানোর জন্য দেওয়া আর কি। সে যাই হোক, নীলা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কুত্তাতে রিমোটে। যা ভাগ এখান থেকে। নীলা এসে আমার কাছে থেকে রিমোট কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। যদি রিমোট ভাঙে তাহলে তোদের দুজনের পিঠের হাড় ভাঙব। এই কুত্তাকে বলো রিমোটটা দিতে। দেখছে, দেখুক না, আর কিছুক্ষণ পরে তো চলে যাবে, তখন না হয় দেখিস। নীলু শোন না, 1 গ্লাস পানি এনে দে না। পারবো না, তোর পিপাসা পেলে গিয়ে খেয়ে আয় যা। যা না, পানি নিয়ে আয়। বলছি না পারবো না। ঠিক আছে, সমস্যা নাই। আমিও তাইলে ঝিনুকের কিছু নিয়ে আসতে পারবো না। খেয়ে বলেছে পারবো না, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর কি লাগবে আপনার ভাইজান? আপনার খেদমতে আল্লাহর এই বান্দি হাজির। যা, পারলে নুডলস বানিয়ে নিয়ে আয়, খেতে ইচ্ছে করছে অনেক। আমার কথা শুনে নীলা চলে গেল। আমি মনে মনে হাসলাম। নীলা একটু পরে নুডলস বানিয়ে নিয়ে এলো, তারপর পানি দিয়ে গেল। নীলা পাশে বসতেই ওর পায়ের উপর পা তুলে বললাম, নে এবার পা টিপে দে। এই আমাকে কি তোর চাকর মনে পেয়েছিস? হ্যাঁ। নীলা আমার পা সরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমারই টাকা বাঁচবে। আমার কথা শুনে নীলা ওর কোলের উপর পা দুটো নিয়ে টিপতে শুরু করলো। আহ, শান্তি শান্তি। তারপর নুডলস খেতে শুরু করলাম, আর নীলা পা টিপছে। আব্বুকে দেখে তাড়াতাড়ি পা নামিয়ে ভদ্র ছেলের মতো নুডলস কি রে খেতে কুত্তা, থাকলাম। পা সরিয়ে নিলে যে, আর পা টিপে নিবি না? পাগলের মাথা খারাপ নাকি? থাক বোন, অত খেদমত লাগবে না। আসলে মোর বাপকে দেখে অনেক ভয় পাই,
তবে অতটাও না। খাওয়া শেষ করে পানি খেয়ে নিলাম। তারপর আব্বুকে বললাম, আব্বু টাকা দেন, 2000 মতো। 12,000 টাকা দিয়েছি না? তাহলে আর টাকা দিয়ে কি হবে? আর টাকা দিতে পারবো না। আপনার মেয়ে তো ঝিনুকের মালা, তারপর আর সব জিনিস নিবে, এতে আমি কি করতে পারি? দিলে দেন, না দিলে থাক, লাগবে না। ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাস। ওকে, ঠিক আছে। তারপর রুমে চলে এলাম। তারপর কিছুক্ষণ ফ্রি ফায়ার গেম খেলে নামাজ পড়ার জন্য গেলাম। নামাজ থেকে এসে তৈরি হয়ে নিলাম। রাত 8টার দিকে বাসা থেকে রওনা দিব। বাসা থেকে এখন বাজে সন্ধ্যা 6টা। রেডি হয়ে রাকিবকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। কী রে শালা, ফোন রিসিভ করতে কতক্ষণ লাগে? বাইরে ছিলাম আর রুমে ফোন ছিল। তোর কি রেডি হওয়া হয়েছে? আর রাকিব, খবর কি? কথা হয়েছে? না রে, কথা হয়নি। আচ্ছা, সব কিছু রেডি হয়ে নে, তারপর রকির সাথে কথা বলছি। আচ্ছা, তুই রেডি হয়ে 7টার দিকে চলে আয়। এখান থেকে আবার 1 ঘন্টা লাগবে বাস স্ট্যান্ডে যেতে। তারপর ফোন কেটে দিয়ে রকিকে ফোন দিলাম। তারপর বসে থাকলাম। তারপর ঘন্টাখানেক পরে বেরিয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে। তারপর 8টা বাজতেই বাস আসতেই উঠে পড়লাম। পরের দিন 12টার সময় হোটেলে চলে এলাম। হোটেলে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। কিরে, দুপুরে কি খাবি? মোরগ পোলায় খাবো। আচ্ছা চল রেস্টুরেন্টে যাই, তারপর খেয়ে আসি। খেয়ে দিব ঘুম, তারপর বিকেলে ঘুরতে বের হব। ওকে। তারপর রেস্টুরেন্টে এসে 3জনে খেয়ে আসলাম। তারপর দিলাম ঘুম। বিকেলে 3জনে সমুদ্রের দিকে গেলাম। কিছু মেয়েকে দেখি দৌড়াদৌড়ি করছে। আমি একটু তাকিয়ে বললাম, ভাই চল ওখানে। পাগলের পেট খারাপ নাকি? তোর মার খাওয়ার ইচ্ছা থাকলে তুই যা, আমি ভাই যেতে পারবো না। আমিও যাব না, তুই গেলে যা। আচ্ছা যাও, লাগবে না। যেখানে দেখবা মাইয়া সেখানে লাইন মারো। যাই পাইলে পাইতেও পারো 2-4খানা গার্লফ্রেন্ড। একটা পাই না, আবার 2-4। আমি ওদের কাছে গিয়ে ওদের ওখানে গেলাম আর ওদের লাফালাফি দেখতে লাগলাম। হঠাৎ ওদের মধ্যে থেকে একটা মেয়ে এসে বলল, আপনি এভাবে এখানে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়েছেন কেন? সুন্দর জিনিস দেখতে বারণ আছে নাকি? আর আমার চোখ দিয়ে আমি দেখতেই পারি, এতে আপনার তো সমস্যা হওয়ার কথা নয়। আপনি আমাদের দিকে তাকিয়ে থাকতে পারবেন না, এখান থেকে যান। জায়গাটা কি আপনাদের নাকি যে কোথায় দাঁড়িয়ে থাকবো না থাকবো শুনতে হবে? আপনি এখান থেকে যান, আমাদের সমস্যা হচ্ছে। আপনার সমস্যা হলে আপনি যান, আমি কেন যেতে যাব? ফালতু কোথাকার, হুদায় গায়ে পড়ে ঝগড়া করতে আসছে। আজব তো, আমি দাঁড়িয়ে থাকলে সমস্যা কোথায়? আচ্ছা বলেন তো, আমি কি একাই আপনাদের দিকে তাকিয়ে আছি? আর কত ছেলে আপনাদের দিকে তাকিয়ে আছে? আপনার মতো করে ওরা তাকিয়ে নেই, আর আপনার মতো করে চোখ দিয়ে ওরা অন্তত আপনার মতো গিলে খাচ্ছে না, একেবারে শকুনের মতো করে তাকিয়ে আছে। আসলে আপনাকে অনেক ভালো লাগলো, তাই এখানে আসলাম। আচ্ছা, সে যাই হোক, আপনি দেখতে কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, প্রেম করবেন? ফালতু কোথাকার, কোথা থেকে যে এগুলো আসে তার ঠিক নেই। আরে আমি আপনার কি এমন ক্ষতি করলাম বুঝতে পারছি না। ঠিক বুঝতে পারছি, আপনার ক্যারেক্টারটাই এমন। এটা আপনি ঠিক বলেছেন, যাকে দেখি তাকেই ভালো লাগে। ঠাস ঠাস। ফালতু কোথাকার, এদের জ্বালায় কোথাও গিয়ে শান্তি নেই। এদের মতো ছেলেদের জন্য আজকে মেয়েরা সুরক্ষিত না, সব জায়গায় মেয়েরা ইফ্রিজিংয়ের শিকার হয়। এর মেজাজ দেখি খুব গরম। আর আমি কি এমন বললাম বুঝতে পারছি না। আর মারলো কেন? মেয়েটা চলে গেল, যেতেই বন্ধুরা এলো, এসে বলল, বন্ধু মারলো কেন? আরে ভাই, আমিও তো সেটাই বুঝতে পারছি না মারলো কেন। এখন পর্যন্ত 20টা মেয়ের কাছে থাপ্পড় খাইছিস ভাই, হাফ সেঞ্চুরি করলে আমার পক্ষ থেকে তোকে ট্রিট দিব। ভাই, এর মেজাজ অনেক গরম। না, আর দেখা হলে এর সামনে ভুলেও যাব না।
এর থেকে এক কোর্স দূরে দিয়ে হাঁটবো। কপালটাই খারাপ। যতই এমন করো না কেন, কোনো কাজ হবে না। কথায় আছে, যদি থাকে নসিবে একা একা আসিবে। কর্ম না করলে কিছু হবে না রে পাগলা। আচ্ছা সে যাই হোক, চল ঘোরাঘুরি করি। তারপর তিনজনে ঘুরতে লাগলাম। সন্ধ্যায় ঘুরছি, তখন আবার ওই মেয়েগুলোর সাথে দেখা। একবারে মুখোমুখি সংঘর্ষ। রেগে বলল, আবারও আপনি? তখন এর থাপ্পড়টা বুঝি কম জোরে হয়েছিল? সরি আন্টি, আমার খুব শিক্ষা হয়েছে। মেয়েগুলো মুখ বাঁকিয়ে চলে গেল। আমরা আমাদের মতো ঘুরে হোটেলে এলাম। আসতেই ওই মেয়েগুলোর সাথে দেখা। ও মা, এরা কি এই হোটেলেই উঠেছে নাকি? পিছু পিছু হোটেল পর্যন্ত চলে এসেছেন? আচ্ছা, আপনার কি লজ্জা বলে কিছু নেই? আপনি কি বেহায়া? দেখেন, আমরাও এই হোটেলেই উঠেছি। ইরা, তুইও না কেমন যেন হয়ে গেছিস। ওকে দেখে এত রেগে যাওয়ার কি আছে? ওকে দেখলেই রাগ হচ্ছে। বুঝলাম না ভাই, এই মেয়েটার সমস্যা কোথায়? ঘাট হয়েছে ভাই মেয়েদের পিছনে লাগার। শালা, এ দেখি যেখানে দেখা হচ্ছে সেখানেই অপমান করছে। লাগ না মেয়েদের পেছনে, বেশি করে ক্রাশ খা। ঠিকই আছে তোর শাস্তি। আন্টিকে বিষয়টা বলা উচিত। যদি বলিস তাহলে তোর কি যে করব রে। এরকম মেয়ে যদি তোর কপালে আসে, তাহলে তো সেই হবে রে ভাই। ভুলেও না, এইরকম মেয়ের সাথে ভুলেও প্রেম করব না, বেঁচে থাকতে না। তারপর তিনজনে কিছুক্ষণ কথা বলে খেতে এলাম। আজকে আর ঘুরবো না, বিশ্রাম নিব। তাই খাওয়া শেষ করে রুমে শুয়ে পড়লাম। তারপর ফেসবুকে গিয়ে ঘোরাঘুরি শুরু করলাম। কিছুক্ষণ ফেসবুকে থেকে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রকিবের ডাকে ঘুম ভাঙল। উঠ শালা, আর কত ঘুমাবি? ঘুরতে এসে যদি ঘুমাস, তাহলে ঘুরতে কি জন্য এসেছিস? কত বাজে? সকাল 8টা বাজে, উঠ। তারপর উঠে ফ্রেশ হলাম। তারপর তিনজনে রেস্টুরেন্টে এসে খেয়ে ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি করতে বের হলাম। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল। তাই ভাবছি সমুদ্রে গোসল করব। তিনজনে শর্ট প্যান্ট আর গেঞ্জি পরে সমুদ্রে নেমে গেলাম। আহা, সমুদ্রে গোসল করার মজাই আলাদা। রাকিব 3টা টিউব নিয়ে এলো। ধন্যবাদ দোস্ত। ধন্যবাদ দিয়ে লজ্জায় ফেলবেন না, টাকা দিয়ে দিন। ধন্যবাদ আপনাকে। শালা, লাগবে না তোর ধন্যবাদ। হঠাৎ করে চিৎকারের আওয়াজ এলো। হেল্প হেল্প! এমন চিৎকার শুনে বললাম, কে এমনভাবে চিৎকার করছে ভাই? ওদিকে দেখ, কেউ ডুবে যাচ্ছে মনে হচ্ছে। টিউবটা দে। মেয়েটা যেদিকে হাত পা ছোড়াছুড়ি করছে ওদিকে যেতে লাগলাম। কয়েক মিনিট পর চলে এলাম। মেয়েটা ডুবে যাচ্ছে, তাই তাড়াতাড়ি ধরলাম। দেখি ওই রাগী মেয়েটা। তারপর মেয়েটাকে টিউবের মধ্যে ঢুকিয়ে দিলাম যেন ডুবে না যায়। আর আমি আমার টিউব নিয়ে পাড়ে এলাম। ওনার বান্ধবীরা দৌড়ে এলো। আরে আপু, আজব তো, সাঁতার জানে না তো টিউব নিয়ে নামবে না? টিউব তোর সাথেই ছিল। আচ্ছা, সে যাই হোক, ওনার পেটে চাপ দিয়ে পানি বের করেন। আর না হলে হাসপাতালে নিয়ে যান। লবণাক্ত পানি অনেক খেয়েছে, এতে ফুসফুসের সমস্যা হতে পারে। চলো আমরা আমাদের মতো যাই। আর একটু সাহায্য করেন, এমনভাবে বিপদে ফেলে রেখে যাবেন না। দেখেন আপু, উনি মেয়ে মানুষ, আমি তো ওটা কাজ করতে পারি না। পানি বের করেন, আর তারপর জ্ঞান ফিরে আসলে না হয় হাসপাতালে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, একটু চেক করে নিচ্ছি। ওনার মুখের কাছে কান নিয়ে দেখলাম নিঃশ্বাস চলছে কি না, কিন্তু চলছে না। আচ্ছা, পাশে হাসপাতাল আছে না? আছে তো। ওনাকে আবার কোলে তুলে বললাম, চলেন হাসপাতালে। তারপর হাসপাতালের দিকে যেতে লাগলাম। 5 মিনিট হাঁটার পরেই হাসপাতালে চলে এলাম। তারপর নার্স এসে ওনাকে নিয়ে গেল। এবার তো যেতে পারি না, এখনো থাকা লাগবে। ধন্যবাদ আপনাকে সাহায্য করার জন্য। আর দেখা করে যান। পাগলের মাথা খারাপ, দেখা গেছে আবার শুরু করবে বকা দেওয়া। যেই রাগী আর বদমেজাজি মেয়ে।
দেখা গেল আবারও অপমান করবে। আচ্ছা চল ভাই, আমাদের কাজ শেষ। হুম, চল। কেন যে মেয়ে মানুষ একা একা ঘুরতে আসে বুঝি না। বাদ দে তো, আর চল। তারপর হাসপাতাল থেকে চলে এলাম হোটেলে। আর বেশিক্ষণ ভেজা শরীরে থাকলে আবার ঠান্ডা লাগবে বা জ্বর হতে পারে, তাই এসে চেঞ্জ করে নিলাম। তারপর রেস্টুরেন্টে খেতে এলাম। এসে খাওয়া শেষ করে রেস্টুরেন্টে এসে শুয়ে আছি। তারপর খাওয়া শেষ করে আবারও হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে হোটেল থেকে বের হতেই দেখি ওই মেয়েগুলো আসছে। সামনে আসতেই ইরা মেয়েটা বলল, ধন্যবাদ আপনাকে, আর ওইসব ব্যবহারের জন্য সরি। হয়েছে হয়েছে, এত ধন্যবাদ দেওয়ার কিছু নেই, শুধু নাম্বারটা দিলেই হবে। আমার কথা শুনে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। জি আপু, ওর মাথায় সমস্যা আছে, যেখানে যায় সেখানেই এমন করে। বলতে পারেন ওকে লাভেরিয়া হয়েছে। ওর মাথার ভিতর শুধু প্রেম ঘুরে। এখন পর্যন্ত আপনাকে দিয়ে 20টা মেয়ের কাছে থাপ্পড় খেয়েছে। মেয়েদের সাথে তো কথা বলার ঢং নেই, কি থেকে কি বলে আর মেয়েদের থেকে থাপ্পড় খায়। বাইন, একটা মাইক নিয়ে বল, কত মেয়ের কাছে এখন পর্যন্ত থাপ্পড় খেয়েছি। রাকিবের দিকে তেড়ে যেতেই দৌড় দিল, আর আমিও ওর পিছনে দৌড় দিলাম। ওকে আজকে ধরতে পারলে ইচ্ছে মতো কেলিয়ে নিব। দৌড়াতে দৌড়াতে একসময় গিয়ে ওকে ধরে মারতে শুরু করলাম। শালা, বল আর বলবি? ভাই মাফ কর, আর বলবো না, তোর ওটার কসম। কে শুনে কার কথা? হালার পুত, তোকে আজকে হাসপাতালে পাঠাবো। তারপর কোনো কথা আছে? ওই মেয়ের সামনে মান সম্মান কিছুই রাখলো না। আর বলবো না ভাই, আর মারিস না, লাগে তো। রকি এসে টেনে ছাড়িয়ে নিল। হালা, তুই যদি বলিস তাহলে তোকেও এমনভাবে মারবো। আর বলবো না ভাই। দাঁড়া, একবার শুধু তোদের দুর্বল পয়েন্ট পেয়ে যাই, তাহলে তোদের কি যে অবস্থা হবে রে। এখন চল ঘুরতে যাই। তারপর ঘুরতে বের হলাম। চল ওই মার্কেটের দিকে ঘুরে ঘুরে দেখি। যাওয়ার আগের দিন নীলার জন্য সব কিছু নিব। ঘোরাঘুরি করে এসে খাওয়া দাওয়া শেষ করে হোটেলে এলাম। কিছুক্ষণ পরে আবারও ঘুরতে বের হলাম। রাতে বিচে বসে আছি, আর সমুদ্রের ঢেউগুলো থেকে যেই আওয়াজ আসছে সেগুলো শুনছি। সেটা শুনতে ভালোই লাগছে। কিছুক্ষণ পর কারো আসার উপস্থিতি টের পেলাম। তখন তিনজনে পিছনে ঘুরে দেখলাম। দেখি কিছু মেয়ে, কিন্তু কে এগুলো বুঝতে পারছি না। হঠাৎ করেই ওদের মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠল, আবারও ধন্যবাদ দিতে এলাম। ও আপনারা? হুম, একটু পরে চলে যাব তো, তাই দেখা করতে এলাম। আচ্ছা, নাম্বার নেবেন বলেছিলেন, নেন। না থাক, আপনি আপনার নাম্বারটা দেন। না আপু, এমনি মজা করেছি, ওটা সমস্যা নাই। আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আরে না। আচ্ছা যান তাহলে, আল্লাহ হাফেজ। ওকে, আর ভাগ্যে থাকলে আবারও দেখা হবে। জি। মেয়েটা চলে গেল। মেয়েটা যেতেই রাকিব বলল, বিষয়টি কি হলো? এমনিতেই মজা করি, তাই বলে কি সত্যি সত্যি প্রেম করব ভাবছিস? তা তো মনে হচ্ছে না। নিশ্চয় মেয়েটা অপমান করেছিল, তাই সেই আগে ফোন নাম্বার দিলি না, তাই তো? এটা একদম খাঁটি কথা। শালা, আমি কি এতটাই সস্তা নাকি রে? তারপর আর কিছুক্ষণ ওখানে থেকে হোটেলে চলে এলাম। ছেলেটার সাথে পরিচয় হওয়া হলো না। ওর বাসা কোথায়, নাম কি, কি করে? তুই যে পরিমাণে ওকে অপমান করেছিস, হয়তো সেজন্যই নাম্বারটা দেয়নি। দেখে তো মনে হচ্ছে আমাদের অনেক ছোটই হবে। আমি কি করতাম বলো তো? প্রথমে তো ব্যবহার কেমন করেছিল দেখেছিসই তো। আচ্ছা সে যাই হোক, ছেলেটা না থাকলে হয়তো এতক্ষণে উপরে থাকতাম। তার জন্য ওর প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তা ঠিক আছে, আর তোর কলেজ জয়েনিং কবে থেকে? আগামী পরশু থেকে, তাই তো এমনভাবে আজকেই চলে আসা। কিছুক্ষণ ফোন টেপাটেপি করে ঘুমিয়ে পড়লাম না। তারপর দুদিন থাকলাম, আজকে চলে আসব। তাই বোনের জন্য জিনুকে সব কিছু নিলাম, আর মায়ের জন্য কিছু নিলাম। তারপর সব কিছু এসে গুছিয়ে রেডি হয়ে নিলাম।
তারপর খাওয়া শেষ করে হোটেলে এসে হোটেলের বিল পে করে বাস স্ট্যান্ডে চলে এলাম। তারপর পরের দিন বাসায় চলে আসলাম। এমনভাবে ছুটিগুলো কেটে গেল। আগামীকাল থেকে আবারও ক্লাস শুরু। রাতে বসে আছি, তখন নীলা বলল, ভাইয়া শোন, কলেজে নতুন একটা ম্যাম আসছে, দেখতে কিন্তু সেই রকম সুন্দরী। তো আমি কি করব? সিঙ্গেল আছে এখনো, বিয়ে হয়নি। এগুলো আমাকে কেন বলছিস? ভাবছি প্রেম টেম করবি কিনা, তাই আর কি। আমার বান্ধবীদের তো আবার পাত্তে দিস না, তোর নাকি আবার সিনিয়র পছন্দ। কলেজের কোনো সিনিয়র মেয়েকে প্রপোজ করতে বাদ রেখেছিস বলে তো মনে হয় না। তাই বললাম, এবার ম্যামকে কেন ছাড়বি? তোকে তো কি যে করতে মন চাইছে রে। আমি ভদ্র ছেলে, এখন ওইসব আর করি না, বাদ দিয়ে দিয়েছি। সেটাই তো আমি ভাবছি, কক্সবাজার থেকে আসার পর থেকে কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেছিস। হ্যাঁ, তোকে কে বলেছে আমি চেঞ্জ হয়েছি? আগামীকাল থেকে কলেজ শুরু না? আগামীকাল থেকেই আবার দেখতে পাবি। আর ম্যাম আসছে, কোনো ক্লাস নেই। বাংলা প্রভাষক। আমারও তো বাংলা। তাহলে তো হয়েই গেছে। আব্বুকে আসতে দেখলাম, তাই চুপ হয়ে গেলাম। তারপর বসে বসে আর কিছুক্ষণ টিভি থেকে চলে এলাম রুমে। কিছুক্ষণ পর খাবার জন্য ডাকতেই খেতে এলাম। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। এতদিন ডাকেনি, আজকে ডেকেছে। কারণ আজকে থেকে আবারও কলেজ যাওয়া শুরু করব। তাই ফ্রেশ হয়ে আসতেই আম্মু নাস্তা দিল। বাহ, আজকে দেখি লুচি আর ডিম ভাজি করেছে। সে যাই হোক, খাওয়া শেষ করে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর নীলা রেডি হয়ে আসতেই বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। নীলা এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে। অটোতে গেলে 5 মিনিট লাগে যেতে, তাই অটোতেই যাওয়া আসা হয়। 9টা বাজতে বাজতে কলেজ চলে এলাম। এসে পুরনো আড্ডার জায়গায় চলে এলাম। নীলা ওর বান্ধবীগুলোর কাছে গেল। শালারা দুজনের এখনো কেউ আসেনি। চুপ করে বসে আছি আর ফেসবুক চালাচ্ছি। সামনে এসে কেউ দাঁড়ালো, মাথা উঁচু করে, তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি আর অটোমেটিক দাঁড়িয়ে গেছি। আপনি এখানে কিভাবে? মেয়েটা মুচকি হেসে বলল, আমি তো এই কলেজের শিক্ষিকা। কি? আপনি আমাদের নতুন বাংলা প্রফেসর? আমি এবার অনার্স 2nd বর্ষের। তাহলে তুমি তো আমার স্টুডেন্ট সেহেতু তুমি করেই বলছি কিন্তু। জি ম্যাডাম, কোনো সমস্যা নেই। ছোট বোন বলছিল কলেজে নাকি নতুন ম্যাম আসছে, কিন্তু সেটা যে আপনি জানতাম না। জানলে কি করতে শুনি? আপনার সাথে দেখা করে যেতাম। আচ্ছা, কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর তোমার নামটাই তো জানা হলো না। জি, আমার নাম আকাশ আহমেদ নীল। আকাশ বলেই ডাকে। আর আপনার নাম তো ইরা। ওখানে থাকতেই আপনার বান্ধবীদের কাছ থেকে শুনেছিলাম। দোস্ত, তোর ভাই তো দেখি নতুন ম্যামের সাথে ভালোই পিরিত জমিয়েছে। দেখ কেমন দুজনে হেসে হেসে কথা বলছে। আমার কিন্তু এমন দেখে শরীর জ্বলে যাচ্ছে। আমিও তো সেটাই দেখছি, কিন্তু এই রাগী ম্যাডামকে পটালো কেমন করে বুঝলাম না। আচ্ছা দাঁড়া, গিয়ে দেখি তো কাহিনী কি। আর ম্যাম কথা বলছি, তখন নীলাকে দেখলাম আমাদের কাছে এলো। নীলাকে দেখিয়ে বললাম, ম্যাম, এটা আমার ছোট বোন নীলা। ওকে, চিনি তো নীলাকে, কিন্তু এটা তোমার বোন জানা ছিল না। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? কিরে ভাইয়া, এই রাগী ম্যামকে পটালে কিভাবে? তোর দ্বারা তো মেয়ে পটানো সম্ভব না। নীলা আমার কাছে এসে কথাটা আস্তে আস্তে বলল। ওর দিকে রেগে তাকিয়ে বললাম, তোকে তো কি যে করবো রে। আর শোন, এটাই সেই কক্সবাজারের। ও আচ্ছা, নিশ্চয়ই এটার কাছেও মার খেয়েছিস তাই না? বলবি না ম্যামকে জিজ্ঞেস করব? নীলার পিঠে দিলাম একটা ঘুষি। নীলাকে মারা দেখে ম্যাম বলল, তোমরা ভাই বোন মারামারি করছো কেন? আর এমনভাবে কি কথা বলছো? না ম্যাম, তেমন কিছু না। তেমন কিছু না বলতে? নীলা কিছু বলতে যাবে, তার আগেই ওর মুখ চেপে ধরলাম। সবাই আমার মান সম্মান নিয়ে টানাটানি করে,
কি জন্য বুঝলাম না। এই তুমি ওর মুখ থেকে হাত সরাও। আর নীলা, তুমি বলো কি বলবা। আসলে তেমন কিছু না। তোমাকে যেটা বললাম সেটা করো। নীলার মুখ থেকে হাত সরাও। জি ম্যাম। ম্যামের কথা শুনে হাত সরিয়ে নিতেই ম্যাম বললেন, কি যেন বলতে চাইছিলে, বলো। বলছি, আপনি একে মারেননি? নীলার কথা শুনে ম্যাম হেসে দিল। কেমনটা লাগে আপনারাই বলুন। ম্যাম হাসি থামিয়ে দিয়ে বললেন, খেয়েছে তো একটা থাপ্পড়। তোমার ভাইয়া মেয়েদের সাথে কথা বলার ঢং নেই, সেই জন্যই তো মেয়েদের কাছে থাপ্পড় খায়। আর ওর ফ্রেন্ড কি যেন বলছিল, এখন পর্যন্ত 2টা মেয়ের কাছে থাপ্পড় খেয়েছে। আর তারপর খাবে না বলেন? ওর থেকে সিনিয়রদের সাথে প্রেম করতে চাইবে, পটাতে চাইবে, তারপর মেয়েদের সাথে কথা বলার ঢং নেই। থাপ্পড় খাবে না তো কি আদর খাবে? আর জুনিয়রদের আবার পাত্তাই দেয় না। আমার বান্ধবীগুলো তো ওর সাথে আঠার মতো লেগে থাকে, কিন্তু পাত্তাই দেয় না। লজ্জা লজ্জা, মান সম্মান কিছুই রাখলো না। তোকে তো আমি পরে দেখে নিব। আমার মান সম্মান নিয়ে টানাটানি করা, তাই না? ম্যামকে ভাবি বানাবি? অনেক পছন্দ হয়েছে। তোর কপালে আজকে মায়ের আছে, মনে রাখিস। তুই আমার বোন হয়ে এমনভাবে প্রেস্টিজে আলপিন ফোটাবি। আমি কি তোকে ছেড়ে দিব ভেবেছিস? আমিও সব কিছু আম্মুকে বলে দিব। যা ভাগ এখান থেকে। কি হলো, 2 ভাই বোনে এমনভাবে ঝগড়া করছো কেন? আচ্ছা ম্যাম, আমি গেলাম। নীলা চলে গেল। আমি তো লজ্জায় শেষ, মাথাটা একটু নিচু করে আছি। ম্যাম মিটমিট করে হাসছে। হঠাৎ করেই কেউ বলে উঠল, আপনি এখানে কিভাবে? তোমাদেরই অপেক্ষায় ছিলাম। আচ্ছা বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? কিন্তু তুই কেন এমন অপরাধীর মতো দাঁড়িয়ে আছিস? আবারও কি আপনাকে কিছু বলেছে নাকি? আরে তা নয়, ওর ছোট বোন ওর প্রেস্টিজে আলপিন ফুটিয়ে গেল, তাই বেচারা লজ্জায় এমনভাবে মাথা নিচু করে আছে। আর আমি হচ্ছি তোমার কলেজের শিক্ষিকা, বাংলা প্রফেসর হিসেবে এখানে জয়েনিং করেছি। এই মনে করো কক্সবাজার থেকে আসার একদিন পর জয়েনিং করেছি, তাই তো তাড়াতাড়ি ওখান থেকে এমনভাবে আসা। ও আচ্ছা, বুঝলাম। কেমন আছেন বলেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আমি গেলাম, না হলে তোমার বন্ধু লজ্জায় মাথা উঁচু করতেই পারবে না। ম্যাডাম হাসতে হাসতে চলে গেল। লজ্জা লজ্জা, মান সম্মান সব কিছু চলে গেল রে। বন্ধু, লজ্জা লাগে খুব। শালা, তোরা সব মজা নে। নিজের বাসার লোকজন ছাড়ছে মান সম্মান নিয়ে টানাটানি করতে, আর তোরা তো বন্ধু। তোরা তো সবসময় বাস নিয়ে দাঁড়িয়ে থাকিস। কষ্ট নিস না ভাই। শোনা গো, আমার কষ্ট, আমার বুকটা ফেটে যাচ্ছে। আশেপাশে লাঠি খুঁজতে শুরু করলাম। সব রাগ এদের উপর উঠাবো। একটা লাঠি পেতেই এগিয়ে গিয়ে হাতে নিলাম। ওরা দৌড় শুরু করলো। আমিও পিছনে পিছনে লাঠি নিয়ে ছুটতে শুরু করলাম। না, ওদের পেলাম না। ক্লাসে আয়, তোদের ওখানে দেখে নিব। ভাবি হলে তোরই হব, শুনে রাখ। পাত্তাই পাস না, আবার আমার ভাবি হবে। ভাবি হিসেবে ম্যামকে অনেক পছন্দ হয়েছে। বলছি না আমি তোর ভাবি হব, আমাকে তুই ভাবি ডাকবি, বুঝেছিস? আগে আমার ভাবি হয়ে দেখা, তারপর ভাবি বলে ডাকবো, বুঝেছিস? একটু পরে ক্লাসে চলে এলাম। প্রথমে দেখি ইরা ম্যাম এলো। ম্যামের চোখে চোখ পড়তে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিলাম। আজকে খুব বেশি স্টুডেন্ট আসেনি, প্রথম দিন, তাই ম্যাম পরিচয় নিতে শুরু করলেন। একে একে সবার পরিচয় নিল, আর ওনারও পরিচয় দিলেন। ওনার বাসা খুব বেশি দূরে না, এখান থেকে অটোতে গেলে 20-25 মিনিট লাগে। তারপর ক্লাস শেষ করে বাইরে বসে আছি, তখন মিষ্টি আপুকে দেখলাম আমাদের দিকে আসছে। প্রথম থাপ্পড় এনার হাত থেকে শুরু হয়েছিল। আসতেই বললাম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? এই তো আপু ভালো। আপনার দিনকাল কেমন যাচ্ছে আপু? এই তো ভালোই। এখন পর্যন্ত গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছো, না এখনো ওইভাবেই খোঁজাখুঁজি করছো? আজকে দেখি সবাই আমাকে শুধু লজ্জায় ফেলছে। আসলে আপু ওগুলো বাদ দিয়ে দিয়েছি। কথায় আছে না, যদি থাকে নসিবে একা একা আসিবে।
নসিবে যদি না থাকে তাহলে কোথা থেকে আসবে বলেন? তাই নাকি? বাহ, তাহলে কিছুটা হলেও বুঝতে শিখেছো। ওই আর কি আপু। তারপর মিষ্টি আপুর বান্ধবীরা আসতেই আড্ডাটা জমে উঠল। কিছুক্ষণ আড্ডা দিয়ে আবারও ক্লাসে এলাম। তারপর 2টা ক্লাস করে বাসায় যাওয়ার জন্য বাইরে এলাম। বাইরে আসতেই দেখি ম্যাম এদিকে আসছে। আমাদের কাছে এসে বললেন, আর ক্লাস করবা না? মনে হচ্ছে বাসায় চলে যাচ্ছ। জি ম্যাম। ম্যাম চলে গেল আর আমরা 3জনে চলে এলাম। তারপর বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নামাজে গেলাম। নামাজ থেকে এসে দেখি নীলা চলে আসছে। ডাইনি নিশ্চয়ই আম্মুকে সব বলে দিয়েছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে রে। নীলা মিটমিট করে হাসছে। ওর দিকে রেগে তাকালাম। আম্মু খাবার দাও। নামাজ পড়ে তারপর দিচ্ছি, এর আগে না। ওকে। তারপর আমি আমার রুমে চলে এলাম। এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে নিউজ দেখতে লাগলাম। কষ্ট লাগে রে যখন দেখি দেওয়া আছে ইন এ রিলেশনশিপ। দুর্বল তার থেকে ভিডিও দেখি। তারপর ফেসবুকে ভিডিও দেখতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আম্মু খাবার জন্য ডাকতেই খেতে গেলাম। খাচ্ছি তখন নীলা এসে আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তোমার ছেলের বউ তো ফিক্সড হয়ে গেছে, দেখবে নাকি তোমার ছেলের বৌমাকে? এই আবার কি বলছে রে এই কুত্তি? তুই কি সব বলছিস? দেখি কোন মেয়ের কাছে আবার থাপড় খেলি। অসহায়ভাবে আম্মু আর ছোট বোনের দিকে তাকিয়ে আছি। ওরা মুচকি মুচকি হাসছে। কেমনটা লাগে আপনারাই বলেন। লজ্জায় আমার বুকটা ফাটি যায়। আর নিজের বাসার লোকজনও মজা নিতে ছাড়ছে না। এই দুঃখ আমি কোথায় রাখবো রে? নীলা ওর ফোন বের করে আম্মুকে কিছু একটা দেখালো। তারপর আম্মু বলল, মেয়েটা অনেক সুন্দর আছে তো রে। কি মেয়েটা? আমাদের কলেজের ম্যাম, যার কথা তোমার ছেলে বলছিল না, কক্সবাজারে ঘুরতে গিয়ে কোন মেয়ে ডুবে যাচ্ছিল, গিয়ে উদ্ধার করেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মেয়েটা একটু বেশি সিনিয়র হয়ে যাচ্ছে না? কত আর হবে, 4 থেকে 5 বছরের সিনিয়র। ওটা কোনো সমস্যা না। তোমার ছেলে তো সিনিয়র মেয়ে খুঁজে, তাই না? তাই বলে এত বছরের পরও? থুর, কি যে বলো না, এটার কত বড়। আমি তো আবুলের মতো একবার আম্মুর দিকে তো আরেকবার নীলার দিকে তাকাচ্ছি। হচ্ছেটা কি বোঝাই যাচ্ছে না। এরা কি পাগল টাগল হলো নাকি? তাহলে কি মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিব? তোমার ছেলেকে কি বিয়ে করবে শুনি? কোনো কাজ কাম করে নাকি? হ্যাঁ, শুধু খায় দায় আর ঘুমায়, আর সব সময় পিসের সামনে বসে থাকে। কেন? ছেলে আমার মাসে 40 থেকে 50 হাজার ইনকাম করে, এটা বুঝি কম? তা ঠিক আছে, কিন্তু তাও এমনভাবে কি মেয়ের বাড়ির বিয়ের প্রস্তাব রাজি হবে? তোমরা পাগল হয়েছো নাকি? কি সব বলছো পাগলের মতো? আহা, তুই না গার্লফ্রেন্ড করিস, তাহলে এখন আবার এমনভাবে বলছিস কেন? আমার ঘাট হয়েছে। আর কোনো মেয়েকে কিছু বলবো না। তারপরে প্লিজ এবার সবাই চুপ যাও, না হলে সত্যি বলছি বাসা থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, বলবো না। আর তুই যদি বলিস তাহলে তোর হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব। ও সব মেয়েদের কাছে মার খাবে, আর আমরা বললেই দোষ। ভুল হয়েছে বোন, এবার মাফ কর। আর কোনো মেয়ের কাছে মাইর খাবো না। আমি বুঝতে পারছি তোমরা কেন এমনভাবে বলছো। শোন, আমরা খারাপ লাগে, বুঝেছিস, যখন শুনে তোকে কেউ মেরেছে। বুঝেছি বোন, তাই দয়া করে তোরা আর আমাকে লজ্জা দিস না। এইবার ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর দিলাম ঘুম। ওইদিকে আরে শোনো না, ওই ছেলের সাথে আজকে দেখা হয়েছে। ছেলেটি আমার স্টুডেন্ট, এবার অনার্স সেকেন্ড ইয়ার বর্ষের। বাহ, ভালো তো। স্টুডেন্টের সাথে রিলেশন করো? ধুর, এই সব কিছু বলিস না তো, তুই আমার বিষয়ে জানিস না। তা ঠিক আছে, কিন্তু তুই যে ছেলেটাকে ভালোবেসে ফেলেছিস সেটার কি হবে? দেখ, আমার কপালে কখনো সুখ ছিল না আর থাকবেও না, তাই ওই সব কিছু আমি এখন আর ভাবি না। তুই কি ভবিষ্যৎ দেখতে পারিস? মানুষ কি ভবিষ্যৎ বলতে পারে? তাহলে বলিস কেন যে তোর কপালে সুখ নেই? আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এটা মাথায় রাখবি। আচ্ছা ওই সব বাদ দে তো। শোন, ভালোবাসি না বলেও ভালোবাসা যায়।
ভালোবাসলেই কি পেতে হবে নাকি? ও আচ্ছা, তাই বুঝি। দেখা যাক সামনে কি হয়। আর এই কথা বলে তাদের ভালোবাসার মানুষটিকে ছেড়ে গেছে, তাদের থেকে খোঁজ নিয়ে দেখিস তাদের কি অবস্থা। আচ্ছা, ফোন রাখলাম, আম্মু খেতে ডাকছে। মেয়েটা চলে গেল আর ইরা ম্যাম ফোন রেখে চুপ করে শুয়ে থাকলো। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। তারপর ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় এলাম। রাতে ফেসবুকে গেলাম। ফেসবুকের নিউজ ফিড স্লাইড করছি। অ্যাড ফ্রেন্ড লিস্টে গিয়ে দেখতে থাকলাম। মাঝে মধ্যে এমনটা করে থাকি, কিন্তু কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না। হঠাৎ করেই ম্যামের ফ্রেন্ডকে দেখলাম, তাও আবার ওনার পিক ডিপি হিসেবে ইউজ করেছে। নাম দেওয়া আছে জান্নাতুন, তার মানে ওই আপুর নাম জান্নাতুন। ওনার প্রোফাইলে গেলাম, দেখি ওনাদের ফ্রেন্ডরা সহ একটা পিক পোস্ট করা আছে। ম্যামও আছেন। ফ্রেন্ড রিকোয়েস্ট দিব না? থাক, ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে সমস্যা কি, দেওয়াই যায়। তাই আর বেশি কিছু না ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ ফেসবুকে থেকে ফোনটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বোনের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে এসে ফোনটা নিয়ে ফেসবুকে গেলাম। দেখি জান্নাতুন আপু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন, সাথে আরও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। আইডির নাম ইশরাত জাহান ইরা দেওয়া আছে, কিন্তু ওনার পিক দেওয়া নেই। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। মেসেজ দিব না? থাক, তখন কি না কি ভাববে। তারপর একটা কবিতা পোস্ট দিয়ে ফেসবুক থেকে বেরিয়ে এলাম, কারণ আম্মু খেতে ডাকছে। ফোনের নোটিফিকেশন টুক করে উঠল। ফোন হাতে নিয়ে দেখি আকাশ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। কি ভেবে যেন ওর প্রোফাইলের ভেতরে গেলাম, দেখি কয়েক মিনিট আগে একটা কবিতা পোস্ট করেছে। কবিতাটা এমন, তোমায় কোনো স্বপ্নপুরতি দেখিনি আমি তোমাকে দেখেছি বটবৃক্ষের এক ছায়ার হাজারো সীমাবদ্ধহীন মায়ায়, স্নিগ্ধতার এক সফল প্রহরে, অকল্পনীয় কোনো সৌন্দর্যের বহরে। আরও একটা কবিতা কিছুদিন আগেই পোস্ট করেছিল, ওটাও এমন, তুমি সবার কাছে খুব আহামরি সুন্দরী, তাও কিন্তু নয়, কোনো রূপকথার রাজ্যের রাজকুমারীও নয়, তবুও তোমাকে খুব ভালোবাসি। তুমি সবার কাছে সুন্দরী না হলেও আমার কাছে পৃথিবীর অন্যতম সুন্দরী মানুষটি তুমি। আমার কাছে তুমি আমার হাজারো স্বপ্নের রাজ্যের রাজকুমারী। আমি কখনো সমুদ্রের গভীরতা দেখিনি, কিন্তু আমি তোমার ওই চোখ দেখেছি, যেখানে ভালোবাসার সমুদ্র আমি ঠিকই দেখেছি। আমি কোনো কবি না যে সাহিত্যের ভাষায় তোমায় বলবো, আমি কোনো লেখকও নই যে তোমায় নিয়ে গল্প লিখব, কিন্তু কেন জানি না তোমাকে দেখলে আমার সব কিছু থমকে যায়। মনে হয় এমন করে তোমাকে দেখে দেখে আমি সারাটা জীবন কাটিয়ে দিই। জানি না আমার এমন কেন হয়, সারাটিক্ষণ তোমাকে পাশে চাই, ভালোবাসার এক আলিঙ্গনে সব সময়। নিশ্চয়ই মেয়ে মানুষের গোডাউন আছে ওর মেসেঞ্জারে, এমনভাবে কবিতা দিতে থাকলে তো মেয়ে মানুষ ওর লেখার প্রেমে পড়ে যাবে। তাহলে ওই এমন করে কেন আল্লাহ জানেন আর ও জানে। কিন্তু কিছু একটা ভেবে মেসেজ দিলাম, আচ্ছা যেইভাবে কবিতা লেখো তাতে তো মেয়েরাই তোমার প্রেমে হাবুডুবু খাবে, তুমি কেন এভাবে মেয়ে খুঁজে বেড়াও। মেসেজ গেল, কিন্তু কোনো রেসপন্স নেই। আমিও গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাবার জন্য রেডি হয়ে নিই। খাওয়া শেষ করে রুমে এসে ফোন হাতে নিয়ে দেখি ম্যামের আইডি থেকে মেসেজ এসেছে। মেসেজ দেখে রিপ্লাই দিলাম, আপনার মতো সবাই ভাবে গার্লফ্রেন্ড আছে, কিন্তু সত্যি বলতে গার্লফ্রেন্ড নাই। কাউকে বিশ্বাস করাতেই পারি না যে গার্লফ্রেন্ড নাই। তারপর ফোন রেখে কলেজে যাবার জন্য রেডি হতে লাগলাম। আবার মেসেঞ্জার টুং করে উঠল। ফোন হাতে নিয়ে দেখি ম্যাম মেসেজ দিয়েছে। তাই নাকি? এত সুন্দর লিখো, এত রোমান্টিক, আর তোমার গার্লফ্রেন্ড নেই, এটাও বিশ্বাস করতে হবে? কাউকে বিশ্বাস করাতেই পারি না, আমি সিঙ্গেল। আর আপনি বিশ্বাস করেন চাইতে না করেন তাতে আমার কি, বলেন ম্যাম? তা ঠিক বলেছো। আচ্ছা কি করো, কলেজে আসবা না আজকে? জি, রেডি হয়ে বসে আছি, একটু পরে বের হব। ওকে, কলেজে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। জি। তারপর ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম।
তারপর একটু পরে নীলা ডাকতেই উঠে রুম থেকে বাইরে এলাম। তারপর বাসার বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপর গাড়ি আসতেই গাড়িতে উঠে আমরা কলেজে চলে এলাম। এসে আবারও আড্ডার জায়গায় বসে থাকলাম। একটু পরে দেখি ম্যাম আসছে। আজকে দেখি নীল শাড়ি পরেছে। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। আজকে সত্যি সত্যি অনেক ক্রাশ খেয়েছি। লেখকদের মতো বলতে ইচ্ছে করছে, লালনা, প্রথম দেখায় নীল শাড়িতে তোমায় দেখিয়ে হারিয়েছি এই মন। তোমার দিকে তাকিয়ে থেকে কাটিয়ে দিতে পারি এ জনম। যা, তারপর আর কি বলবো মনে আসছে না। ম্যাম আজকে পুরো নীল পরি হয়ে আসছে। নীল শাড়ি, নীলা স্কার্ফ। আমি হাঁ করে তাকিয়ে আছি, কিন্তু উনি মনে হচ্ছে আমার দিকে আসছে। ম্যাম আমার কাছে আসার আগেই দুই হারামি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। শালা, তোদের আসার সময় হলো না? ম্যামকে দেখছিস কি সুন্দর লাগছে। এক বস্তা ক্রাশ খেয়েছি। গিয়ে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, ওহে রূপসী, কত সুন্দর তুমি। প্রেমে পড়েছি আমি। মায়াবী তোমার আঁখি, সুন্দর তোমার হাসি। আমি তোমায় ভালোবাসি। আহ শোনা গো আমার, ম্যাম মনে হচ্ছে এদিকে আসছে। আচ্ছা আমরা গেলাম, বাই ভাই। দুজনে চলে গেল। আমি বোকার মতো বসে থাকলাম। ম্যাম আমার কাছে এলেন, এসে বললেন, কি ব্যাপার, ওরা দুজন চলে গেল কেন? তা তো বলতে পারবো না ম্যাম। ম্যাম আপনি দেখি নীলে নীলে নীলপরি হয়ে আসছেন। কি ব্যাপার? আরে তেমন কিছু না, সকালে তোমার ওই রকম কবিতা দেখে কেন জানি না আজকে শাড়ি পরতে ইচ্ছে করলো, তাই শাড়ি পরলাম। ভালো লাগছে না? কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। কার কাছে কেমন লাগছে বলতে পারছি না। আমার কাছে তো অসম্ভব সুন্দর লাগছে। আপনাকে দেখে এখন পরিরাজ্যের কোনো ডানা কাটা নীল পরি মনে হচ্ছে। নীল পদ্ম আছে না, আপনাকে ঠিক সদ্য জন্মানো নীল পদ্মর মতো দেখাচ্ছে। অসম্ভব আকৃষ্ট করছে। আর আপনার শরীর তো শিমুল তুলোর মতো নরম। ইসরে, শয়তান ছেলে, এমনভাবে কেউ বলে? কিন্তু আমার তো ভালো লাগছে না, কেমন যেন লাগছে একটা। ও আচ্ছা, ভালো না লাগলে কি জন্য পড়েছেন তাহলে বুঝলাম না। মনে হয় বয়ফ্রেন্ডের মন রক্ষায়, তাই তো? ও আপনি বিবাহিতা নাকি জানি না। পাগল ছেলে, যদি বিবাহিতা হতাম তাহলে কি ফ্রেন্ডদের সাথে কি কক্সবাজার যেতাম? বরকে নিয়ে যেতাম না? তাও তো একটা কথা। সে যাই হোক, কিসের দেরি করছেন? এবার বিয়েটা করে নেন। অনেক দেরি আছে। আচ্ছা বাই, আমি গেলাম। ও আচ্ছা। তারপর ম্যাম চলে গেল। আমিও একটু তাকিয়ে থেকে নিজের মতো করে বসে থাকলাম। একটু পর দুজনেই হাজির। বুঝলাম না তোরা দুজনে গেলি কি জন্য? ভাবলাম ম্যামের সাথে পিরিত জমাবি, তাই গেলাম। কিন্তু কিছুই বললি না, চলে গেলি। শোন, পটানোর জন্য ঘন্টার পর ঘন্টা লাগে না, মাঝে মধ্যে 2-1 মিনিটেই হয়ে যায়। দেখেছিস উনি কি লজ্জা পেয়েছে, আর লজ্জা পেয়ে এখান থেকে গেছে। কি এমন বললি যে লজ্জা পেল? বেশি কিছু বলিনি, শুধু বললাম আপনাকে নীল পদ্মর মতো দেখাচ্ছে, অনেক আকৃষ্ট করছে। আর আপনার শরীর তো শিমুল তুলোর মতো নরম। এতেই লজ্জা পেয়ে গেল। না জানি আর কিছু বললে গলে তো জল হয়ে যেত। বাহ, ভালোই তো। এগুলো আমার সহ্য হচ্ছে না, বলে দিচ্ছি। কেন, তোর কোথায় জ্বলছে? ম্যাম তো শুধু কথার কথা বললো, জড়িয়ে তো আর ধরিনি, কিস তো আর দেয়নি, তাই না? ওগুলো করলে খুন করে ফেলবো। আহা, এতটাই যখন ভালোবাসো গিয়ে বলো না। এখানে দাঁড়িয়ে এমনভাবে জ্বালানোর কি আছে? হ্যাঁ, এখনই গিয়ে বলছি, দাঁড়া, আজকেই প্রপোজ করব। দেখ তোর কপালে কি আছে। তিনজনে বসে আছি, তখন নীলার ফ্রেন্ড সাদিয়া আমাদের সামনে এলো। কিছু কি বলবা? আসলে কিভাবে যে বলি বুঝতে পারছি না। তাহলে থাক, বলতে হবে না। যখন বলতে পারবা তখন এসে না হয় বলিও। না আসলে ভাইয়া, না মানে। কি মানে না মানে শুরু করেছো? যা বলবা সোজাসুজি বলো না। আমি আপনাকে ভালোবাসি। তো কি হয়েছে, ভাই হিসেবে ভালোবাসতেই পারো, এতে বলার কি আছে? আমিও ছোট বোন হিসেবে ভালোবাসি।
না, সেভাবে না। তো কিভাবে শুনি? আপনি বুঝো না বোঝার ভান করছেন কেন? আমার অনেক লজ্জা করছে। অত কিছু বুঝি না তো, তাই বললাম। বলো, কি বলতে চেয়েছো? ভালোভাবে বুঝিয়ে বলো। আপনাকে প্রেমিক হিসেবে ভালোবাসি, আমি আপনার বউ হতে চাই। আমাকে আপনার বউ বানাবেন? তুমি কি বলছো? মাথা ঠিক আছে তোমার? এগুলো আবেগ, বুঝেছো? দেখো, তোমাদের মানে নীলার ফ্রেন্ডগুলোকে নিজের বোনের নজরেই দেখি, তোমাদের বোনের মতোই ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। দেখো, আমি তো বললাম। আর এইসব বাদ দিয়ে পড়ালেখায় মন দাও, বুঝেছো? আর এইসব যেন না শুনি, ওকে? না হলে তোমার আব্বুকে বিষয়টা বলবো, বুঝেছো? সাদিয়া মাথা নেড়ে চলে গেল। সাদিয়া যেতেই রকি বলল, তুই কি সব কিছু সত্যি বললি? আরে ভাই, সত্যি বলছি। ওদের ছোট বোন ছাড়া আর কিছুই ভাবি না। আমরা আমাদের মতো করেই বসে থাকলাম। ওদিকে কে কি হলো? মুডে লোডশেডিং কি এর জন্য? তোর ভাই বলে আমাকে নাকি ভালোবাসে, কিন্তু ছোট বোনের মতো হতে চাই বউ, আর বানিয়ে দিল ছোট বোন। শোন একটা কথা, তুই যদি ভাইয়ার থেকে বড় হতি তাহলে ভাইয়া ঠিকই রাজি হয়ে যেত। তুই ছোট, তাই ভাইয়া আরও বেশি ফিরিয়ে দিল। দেখিস না, এত কিউট কিউট ওর থেকে ছোট মেয়ে থেকেও বড় মেয়েদের পিছনে পড়ে থাকে। কিন্তু এটা আবার কেমন কথা? দেখ, ওর পছন্দ আব্বু আম্মুর পছন্দ, আর আমারও পছন্দ। তাই সাপোজ বাসায় বলিস বা তোর আব্বু আম্মুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠালেও কোনো কাজ হবে না। ভাইয়া রাজি না মানে বাসার কেউই রাজি না। কিন্তু আমার ভালোবাসা পুকুরের পানিতে ভাসিয়ে দে, তোর পেছনে কম ছেলে তো আর পড়েনি। তাদের ভিতর থেকে একজনকে সাথে রিলেশন কর, তারপর তো হয়ে যায়। তুই তো কম সুন্দর না, তাই না? সত্যি বলছিস? তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। তারপর ক্লাসে চলে এলাম। 2টা ক্লাসের পর ম্যামের ক্লাস, তাই ম্যাম এলো। তারপর ক্লাস করতে শুরু করলাম। দেখলাম ম্যামের শাড়ি সরে পেট দেখে যাচ্ছে। এদিকে দেখছেও না। ধুর, কিভাবে যে বিষয়টা বলি। এক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটু পরে ম্যাম এদিকে তাকালো। চোখে চোখ পড়তে ইশারা করলাম, কিন্তু মনে হচ্ছে কিছু বুঝতে পারছে না। ফোন বের করে ইশারা করে চেক করতে বললাম। তারপর লিখলাম, আপনার শাড়ি সরে সুন্দর ধবধবে পেটটা দেখা যাচ্ছে, ওটা ঠিক করেন। সব ছেলেগুলো আপনাকে গিলে খাচ্ছে। তারপর ইশারা করে ফোন চেক করতে বললাম। এবার ইশারা বুঝে ফোন চেক করলো। মেসেজ দেখে রিপ্লাই দিল, ধন্যবাদ। ওয়েলকাম ম্যাম। ফোন রেখে আবারও পড়াতে শুরু করলো। তারপর পড়ানো শেষ করে চলে গেল। এখন টিফিন পিরিয়ডে, তাই সবাই বাইরে বসে আছি। তখন মিষ্টি আপু আর ওনার বান্ধবীরা এলো। এসে বলল, কিরে পিচ্ছি, আজকে দেখি সুন্দর একটা কবিতা পোস্ট করেছিস। কাকে নিয়ে লেখালেখি হচ্ছে শুনি? আমার কেউ নেই, আমি কাউকে নিয়ে লেখালেখি করি না, বুঝেছেন? আর আমাকে পিচ্চি বলেন কেন? আপনার থেকে মাত্র 1 ক্লাস ছোট। ছোট তো ছোটই, তাই না? আর শোনো, আমরা ভাবছি পিকনিক করব। তোমাদের ক্লাস থেকে বা আমার ক্লাস থেকে গেলে যেতে পারো। প্রিন্সিপাল স্যারকে বললাম, উনি বললেন যদি সবাই যেতে চাই তাহলে নিয়ে যেতে ওনাদের কোনো সমস্যা নেই। কোথায় যাবেন ভাবছেন? রাজশাহী চিড়িয়াখানা অথবা গ্রিন ভ্যালি পার্ক চলো। ওগুলো তো দেখা আছে, তবে সবাই গেলে যেতে সমস্যা নাই। দেখেন কতজন যেতে চায়, তার থেকে চলেন ক্লাসে ক্লাসে বিষয়টা বলে দিই। তারপর যারা যারা যেতে চাইবে তাদের লিস্ট করে নিতে হবে। আচ্ছা, আমাদের ক্লাসে ছেলেদের বলে ওদের দায়িত্ব দিচ্ছি, ওরা ভালো পারবে। মাঝে মধ্যে তো এক একজন ফুচকাওয়ালাও হয়ে যায়। ওটা সব ক্লাসেই আছে, তার থেকে বরং প্রতিটা ক্লাস থেকে ওদের ভিতর থেকে কাউকে দায়িত্ব দিয়ে দেন, ওটাই ভালো হবে। স্যারদের সাথে কথা বলি, তারপর না হয় বলবো। জি। তারপর সবাই মিলে আড্ডা দিতে শুরু করলাম। আড্ডা দেওয়ার সময় মিষ্টি আপু বললেন, ম্যামের সাথে দেখলাম খুব পিরিত জমিয়েছো। কি ব্যাপার, আগে থেকেই কি চেনা জানা নাকি? নাকি আমার মতোই ওনার সাথে হয়েছে? কি বলো বলো। আরে তেমন না আপু, ওই কক্সবাজারে ঘুরতে গেছিলাম, তখন ওইখানেই পরিচয় হয়েছিল, তাই পূর্ব পরিচিত। ও আচ্ছা, বুঝলাম। সে যাই হোক। আচ্ছা, গেলাম, টিফিন পিরিয়ড শেষ হতে চললো। জি আপু, আমরাও যাই। তারপর মিষ্টি আপুরা চলে গেল এবং
আমারও উঠে ক্লাসে চলে এলাম। তারপর বাকি ক্লাস করে গেটের সামনে দাঁড়িয়ে নীলার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখি ম্যাম আসছে। আমাকে দেখে মুচকি হাসি দিল। ওনার হাসি দেখে কেন জানি না চাইতেও আমার মুখে হাসি ফুটে উঠল। বুঝলাম না এমন কেন হলো। তাহলে কি ম্যামকে আমার ভালো লাগতে শুরু করেছে? ভালো তো প্রথম দেখাই লেগেছিল, হয়তো ভালোবাসতে শুরু করেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? উনি আমার ম্যাম। ম্যাম এলো, এসে বললেন, তখনের বিষয়টার জন্য আবারও ধন্যবাদ। এই জন্য শাড়ি পরি না, কখন কি হয় বুঝতেই পারি না। কিন্তু যাই বলেন আপনাকে শাড়িতে অনেক সুন্দর লাগে। আপনাকে নীল শাড়িতে অনেক মানিয়েছেও। তবে আজকে কত ছেলে যে আপনার এমন রূপের আগুন ওদের হৃদয়ে জ্বলে পুড়ে ছাই হয়েছে তার ঠিক নেই। আর ঠোঁটের নিচের ছোট তিলটায় অনেক সুন্দর লাগে আপনাকে। আমার কথা শুনে ম্যাম অবাক হয়ে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে আমি কিভাবে দেখলাম যে ওনার ঠোঁটের নিচে তিল আছে। এই তুমি আমার ঠোঁটের নিচের তিল কিভাবে দেখলে? ওটা তো দেখাই যায় না। সেদিন আপনাকে হাসপাতালে কোলে করে নিয়ে যাই, সেদিনই দেখেছি। ম্যাম আমার কথা শুনে কেমন করে যেন তাকাচ্ছে। এমনভাবে দেখেন কেন? আবার মারবেন না তো? তাড়াতাড়ি গালে হাত দিলাম। ম্যাম আমার কাণ্ডে হেসে দিল। ইস, হাসলে তো অনেক সুন্দর লাগে। আরে না, কি জন্য মারতে যাব? আচ্ছা, তোমার বন্ধু দুইটা কোথায়? আমাকে দেখে আবার চলে গেছে নাকি? আরে তা নয়, ওরা চলে গেছে আর আমি আমার ছোট বোনের জন্য অপেক্ষা করছি। আপনার বাসায় কে কে আছে ম্যাম? কেন, ওটা জেনে কি হবে? এমনিতেই জিজ্ঞেস করলাম। আচ্ছা, যদি সমস্যা থাকে তাহলে প্রয়োজন নেই। ম্যাম কিছু একটা ভেবে বললেন, তেমন সমস্যা নাই। আমি আমার মামা মামির বাসায় থাকি, আর আব্বু ছোট থাকতেই মারা যায়। আম্মু 15 বছর আগে মারা যায়। সরি ম্যাম, হয়তো মনে করিয়ে দিয়ে কষ্ট দিয়ে ফেললাম। ইটস ওকে, এটা সমস্যা না। আচ্ছা, আমি যাই। আবারও সরি ম্যাম। ধুর পাগল, সরি বলার কি আছে। আচ্ছা ভাই, আগামীকাল ইনশাল্লাহ ক্লাসে কথা হবে। জি ম্যাম। ম্যাম চলে গেল আর আমি নীলার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরে নীলা এলো। কি রে, আজকে এত দেরি কি জন্য? স্যারে ক্লাস করাতে দেরি করলো। আচ্ছা যাই হোক, এখন চলো যাওয়া যাক। তারপর আমি আর নীলা বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া শুয়ে আছি। হঠাৎ করে একটা ছ্যাঁকা খাওয়া পোস্ট করতে ইচ্ছে করলো, তাই দিলাম পোস্ট। মন কেন এত উদাসীন, বুকের ভেতর কেন এত অস্থিরতা? এমন তো আগে ছিল না, এখন কেন এমন হয়? কেন ভিতরটা হাহাকার করে ওঠে? মন কেন ছুটে যেতে চায় তুমি নামক গন্তব্যে? একটু পরে একটা কমেন্ট আসলো, জানাতো নাপু কমেন্ট করেছে। আহারে, বেচারা কত কষ্টে আছে, কার কাছে মন ছুটে যেতে চায় শুনি। এমন কমেন্ট দেখে রিপ্লাই দিলাম, আপু তেমন না, এমনি এমন পোস্ট দিতে ইচ্ছে হলো তাই দেওয়া আর কি। তারপর ফেসবুক থেকে বেরিয়ে দিলাম ঘুম। তোর পিচ্চি কি স্ট্যাটাস দিয়েছে দেখ, তাড়াতাড়ি যা, মনে হচ্ছে তোরই অপেক্ষা করছে। এই ডাইনি আমার পিচ্চি মানে? দেখ, একদম ভালো হচ্ছে না। তোর না তো কার শুনি, সত্যি করে বল তো, ওকে তুই ভালোবাসিস না? আরে ভাই, তুই তো আজব পাবলিক। আচ্ছা, তুই ওকে নিয়ে পড়েছিস কেন? বারবার তুই শুধু ওর কথাটা তুলিস, তার মানে কি তুই ওকে ভালোবাসিস? বয়ফ্রেন্ড রেখে ওই পিচির সাথে প্রেম করবো? পাগল কামড় দিয়েছে তো আমাকে। তাহলে তুই চুপ যা তো, শুধু শুধু মাথার মুন্ডু। কি থেকে কি শুরু করিস? তাই নাকি? দেখা যাক সামনে কি হয়। আচ্ছা তারপরে এইটু ঘুমোই। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর আড্ডা দিতে চলে এলাম। তারপর আড্ডা দিয়ে রাতে বাসায় চলে আসলাম। রাতে খাবার সময়, ভাইয়া তুই কি যাবি পিকনিকে? যাবো তো ভাবছি, তুই যাবি নাকি? তোরা আবার কোথায় যাবি? তুই না কক্সবাজার থেকে ঘুরে আসলি? তো কি হয়েছে, তুমি এগুলো বুঝবা না। আমি তো তোর পেট থেকে হয়েছি, কিচ্ছু বুঝি না, তুই সব কিছু বুঝিস। আমিও যাব। আচ্ছা ম্যাম যাবি? আজব তো, আমি কিভাবে বলবো? আর তুই আমাকে জিজ্ঞেস করছিস কি জন্য? বুঝলাম না। আমু বুঝেছো ম্যামের সাথে তোমার ছেলের কি পিরিত? যখনই দেখছি তখন দেখি ম্যাম তোমার ছেলের সাথে কথা বলছে। আজব তো, ম্যাম যদি নিজে থেকে কথা বলতে আসে তাহলে কি আমি ওনাকে ইগনোর করে চলে আসব? এটা কি ঠিক দেখাবে?
দেখ মাইন্ড ঠিক কর, উনি আমাদের ম্যাম। কি হচ্ছে কিছু বুঝলাম না। তোমার ছেলের বউকে খুঁজে পাওয়া গেছে। দেখ নীলা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোর মাথা ঠিক আছে? কী সব উল্টাপাল্টা বলিস? আম্মু তোমার মেয়েকে বারণ করো, না হলে ওর কপালে মাইর আছে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। ওর বয়স কত হলো যে বউ নিয়ে আসবো? তবে তুই বিয়ে করবি কিনা বল, ঘটক শুধু বারবার ধন্যা দিচ্ছে। বিয়ে এত তাড়াতাড়ি বিয়ে আমি করছি না। আব্বু বিয়ে দিয়ে এটাকে পাঠিয়ে দাও, বয়স তো আর কম হলো না। দেখ ভাইয়া, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এখন রেগে যাচ্ছিস কেন? শুধু আমাকে বলা, তারপর খাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে পিসি ওপেন করলাম আর ফোন হাতে নিয়ে দেখি ম্যাম মেসেজ দিয়েছে, তাই রিপ্লাই দিলাম। এই তো ম্যাম, বসে আছি, আপনি? কিন্তু রিপ্লাই নেই, তাই কাজে মন দিলাম। একটু পরে আবারও মেসেঞ্জারে মেসেজ এলো। দূর, কাজ করি তো, রিপ্লাই পরে দিব, এখন সময় নেই। একটু পরে রিপ্লাই দিলাম, জি খাওয়া হয়েছে আপনার? এবার সাথে সাথে রিপ্লাই এলো, তুমি কি ব্যস্ত আছো? জি ম্যাম, একটু কাজ করছি। কেন, কিছু কি বলতেন? আরে তা নয়, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা তাহলে কাজ করো। জি ম্যাম। ফোনটা বেজে উঠল, ফোনের দিকে তাকিয়ে দিকে মিষ্টি আপুর মেসেঞ্জারে ফোন দিয়েছে। উনি আবার কি জন্য ফোন দিল, এগুলো ভাবতে ভাবতে রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি করো? এই তো আপু কাজ করি, আপনি? খাওয়া শেষ করে বসে আছি। ভালো লাগছে না, বোরিং বোরিং লাগছে, তাই ভাবলাম তোমাকে একটু জ্বালিয়ে নিই। থাক, মিথ্যে বলতে হবে না। বলেন যে বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে পেলেন না, তাই ফোন দিলেন। পিচ্ছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ওকে? না মানে না, আছে। ঠিক করে বলেন, আছে নাকি নাই? আসলেই নেই, আমি তোমাকে মিথ্যা বলেছি। আসলে ওইসব রিলেশনে আমি বিশ্বাস করি না। আর তুমি আমার থেকে পিচ্ছি, তাই মিথ্যা বলেছিলাম। ভালোই তো, ওইসবের ভিতরে না যাওয়াই ভালো, একেবারে বিয়ে করে নেন। কিন্তু তোমার ওইসব পোস্ট দেখলে তো প্রেম প্রেম পাই, ইচ্ছা করে প্রেম করতে। হি হি হি, আমি আবার কি পোস্ট দেই? আর ইচ্ছে হলে প্রেম করেন, সমস্যা কোথায়? ইচ্ছা অপূর্ব, ইচ্ছা অপূর্ণ রাখতে হয় না। তাই বুঝি। আচ্ছা, খুঁজে দেখি কি হয়। জি, পড়াশোনা নেই না, চোখে ঘুম নেই, এখনো জেগে আছেন? এই তো ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তুমি ঘুমাবে না? জি না, দেরি আছে। ওকে, আপনি তাহলে ঘুমান, আগামী রবিবার ইনশাল্লাহ কলেজে কথা হবে। জি। মিষ্টি আপু ফোন কেটে দিল। আমিও কাজে মন দিলাম। কাজ করতে করতে রাত 1টা বেজে গেল। আমার মেসেজ এলো, এত রাতে আবার কে মেসেজ দিল? দেখি ম্যাম ফোন দিয়েছে। এত রাতে ফোন, এগুলো ভাবতে ভাবতে রিসিভ করলাম। বাচ্চা ছেলেদের এত রাত জাগতে নেই, এত রাতে কি করো? দেখেন ম্যাম, আমি বাচ্চা না। আজকে বিয়ে হলে 10 মাস পর ইনশাল্লাহ আমার বউয়ের কোলে বাচ্চা চলে আসবে। আচ্ছা তাই? আচ্ছা, তোমার বেবি কতটা পছন্দ? অনেক পছন্দ। আপনার? আমারও অনেক পছন্দ। ও আচ্ছা, তাহলে পছন্দের জিনিস দূরে রাখেন কেন? তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে আসেন। আমার বিয়ে নিয়ে তোমার এত চিন্তা কেন? ছেলে কি দেখে রেখেছো? জি, তেমন না, এমনি বললাম। আচ্ছা সে যাই হোক, আপনি এত রাত জেগে কি করেন? উপন্যাস পড়ছিলাম, ওই পড়তে পড়তে এত রাত হয়ে গেল। তুমি কি করো শুনি? এই তো পিসির সামনে বসে আছি, মার্কেটিংয়ের কাজ করি। বাহ, ভালোই তো। তো কেমন কি হয়? এই মনে করেন সংসার চালানোর মতো হয়। তারপর ম্যামের সাথে কথা বলতে শুরু করলাম। প্রায় আধা ঘন্টা কথা বললাম। বাপরে বাপ, ম্যাম এত বকবক করতে পারে। এক সময় বলল, 1:30 বাজে, যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, আল্লাহ হাফেজ। জি ম্যাম। তারপর ফোন কেটে দিল। আমিও পিসি অফ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর খাবার জন্য এলাম। আম্মু খাবার দাও, এই ডাইনি খাবার নিয়ে আয়। পারবো না, ইচ্ছে হলে গিয়ে নিয়ে আয় খাবার, না হলে না খেয়ে থাক। আম্মু, ও আম্মু, কোথায় তুমি? খাবার কোথায় আছে? রান্নাঘরে আছে, গিয়ে খেয়ে নিতে পারিস না? শাড়ির মতো তো চিৎকার দেওয়ার কি আছে আজব? আর কিছু না বলে রান্নাঘরে এলাম। দেখি খিচুড়ি আর ডিম ভাজি করেছে, তাই প্লেটে নিয়ে এসে চেয়ারে বসে খেতে লাগলাম। তারপর
খাওয়া শেষ করে আবারও রুমে এসে পিসি অন করে কাজ করতে লাগলাম। বিকেলে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি, তখন রাকিব বলল, কিরে তোর ফ্রেন্ড লিস্টের ম্যাম এবং ওনার ফ্রেন্ড কবে অ্যাড হলো? গতকাল হয়েছে। তো কি হয়েছে বুঝলাম না। তলে তলে ডুবে ডুবে পানি খাচ্ছিস না তো? যদি ওই রকম হতো তাহলে তোরা জানতে পারতি, বুঝেছিস? সে যাই হোক, বাজারের দিকে চল, ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে। খাওয়াবি তাহলে? চল, আমি খাওয়াবো। তারপর বাজারে এসে ভাজা পোড়া খেলাম। তারপর সন্ধ্যায় বাসায় এসে আবারও কাজে মন দিলাম। রাতে দেখি ম্যাম মেসেজ দিয়েছে, এই তো ম্যাম, ভালো, বসে আছি। আর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আমি শুয়ে আছি। ডিনার হয়েছে? জি, আপনার? না, খেতে ইচ্ছে করছে না, তাই খাওয়া হয়নি। ও আচ্ছা। ম্যামের সাথে চ্যাট করতে করতে একটা পোস্ট দিলাম, তোমার মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোমার মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে, ডাকলে কাছে আসিও, পারলে একটু হাসিও, বুকটা রাখো পেতে আমার ভালোবাসা নিতে, সব অভিমান ভেঙে দিব তোমার কাছে এসে। আচ্ছা ম্যাম, পরে কথা বলি, কাজ করব। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর আমি আমার মতো কাজ করতে লাগলাম। আজকে অনেক দেরি হয়ে গেল, মানে রাতে 2টা বেজে গেল। তারপর শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে দেখি ম্যাম গুড মর্নিং উইশ করেছে। আমিও গুড মর্নিং উইশ করলাম। তারপর ফোন রেখে খেতে এলাম। দিনটা এমনভাবে পার হয়ে গেল, ম্যামের সাথে ওই হাই হ্যালো হয়েছে। পরের দিন কলেজে বসে আছি, তখন দেখি সাদিয়া একটা ছেলের সাথে ঘুরছে। বাহ, এর ভিতরে দেখি বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। ভালোই তো, চুপ করে বসে আছি। তখন রাকিব আর রকি এলো, এসে বলল, ম্যাম, কে যে তোর আশেপাশে আজকে দেখলাম না? ম্যাম আমার কাছে কি জন্য আসবে শুনি? জানিস, ম্যাম মনে হয় তোকে ভালোবাসে। ওনার কথা বলতে আসা এবং তোর দিকে কেমন করে তাকিয়ে থাকা, তারপর বলিস মেসেঞ্জারে নিয়মিত তোর খোঁজ খবর নেই, এগুলো থেকে মনে হচ্ছে তোকে ম্যাম ভালোবাসে। আরে তেমন কিছু না, হয়তো তাকে বাঁচিয়েছি বলে আমার সাথে এমনভাবে কথা বলে। আর শোন, উনি আমার ম্যাম, আমি ওনার ছাত্র। আমাদের মধ্যে কি প্রেম নামক কোনো সম্পর্ক হতে পারে? আর ম্যাম নিজেই কখনো চাইবে না, কারণ উনি সমাজ সম্পর্কে ভালো করে জানেন, বুঝেন। তোর কথা ঠিক, আবার আমারটাও ঠিক হতে পারে। আচ্ছা বাদ দে, ওইসব নিয়ে যা ভাবি, আমরা আমাদের মতো থাকি। ঠিক বলেছিস। তারপর 3 জনে আমরা আমাদের মতো আড্ডা দিতে থাকলাম। দেখলাম ম্যাম আসছে, বোরকা আর স্কার্ফ পরে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কেন জানি তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। হঠাৎ ধাক্কা অনুভব করতেই ঘোর কাটলো। ম্যামকে নিয়ে কিছু ভাবতে ভাবতে একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। সামনে তাকিয়ে দেখি ম্যাম দাঁড়িয়ে আছে, আর দুজনের কেউ নেই, আমাকে ধাক্কা দিয়ে উঠে চলে গেছে। আবারও লজ্জাকর অবস্থার মধ্যে পড়ে গেছি। মাথা নিচু করে আছি, লজ্জায় মাথা উঁচু করতে পারছে না। কি হলো, এমনভাবে মাথা নিচু করে আছো কেন? না আসলে তা না ম্যাম, হয়েছে কি? ভয় পাচ্ছ কেন বুঝলাম না। ভয় না, লজ্জায় এমন অবস্থা। আচ্ছা আমি গেলাম, উঠেই হাঁটতে শুরু করলাম। হাসির শব্দ পেলাম, হয়তো ম্যাম হাসছে। শালা আমিও কি যে করি না। আরেকটা জায়গায় চলে এলাম। ম্যাম অফিসে চলে গেল। রাকিব আর রকি আমার কাছে এলো, এসেই শুরু করলো, বন্ধু বুঝছি, ম্যামের প্রেমে তুমি হাবিডুবু খাচ্ছ, তাই তো? না আসলে তেমন না। কেন যে এমন হলো বুঝলাম না। তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল, তো তাকিয়ে থাকতেই ইচ্ছে করছিল, তাই অমন একটা লজ্জাকর অবস্থায় পড়েছি। আর ম্যাম যে আসছে আগে বলবি না? না দেখতে চাইছিলাম বন্ধু আমার ম্যামের প্রেমে কতটুকু ডুবছে। দেখছি তো অনেকটাই ডুবে গেছে। দূর শালারা, তেমন কিছু না। দুজনে মজা নিতে শুরু করলো। তারপর ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। টিফিন পিরিয়ডে বসে আছি, তখন মিষ্টি আপু আর ওর বান্ধবীরা এলো। এসে বলল, এই শোনো, আগামী 25 তারিখ পিকনিকের ডেট ফিক্সড করতে পারে। আরও তো 15 দিন আছে। তারপর সবাই আড্ডা দিতে শুরু করলাম। আমাদের আড্ডা জমে ওঠে, বেশ ভালোই লাগে। তারপর
আড্ডা শেষ করে ক্লাসে চলে এলাম। এখন ম্যামের ক্লাসের সময়। কেন জানি না ম্যামের ক্লাসের অপেক্ষায় ছিলাম। এটা কি ভালো লাগা না ভালোবাসা? হয়তো ভালো লাগা। ম্যাম আসলেন, ক্লাস শুরু হলো। ম্যাম ক্লাস করাচ্ছে, আমি ওনার দিকে তাকিয়ে আছি। হয়তো আমার এমনভাবে তাকাতে উনি অস্বস্তি বোধ করছে, কিন্তু আমি তো একাই ওনার দিকে তাকিয়ে নেই, অনেক স্টুডেন্ট তাকিয়ে আছে। চোখের ইশারায় কিছু বলতে চাইছে, কিন্তু আমার বোধগম্য হচ্ছে না। কিন্তু আজকে আমার এমন হচ্ছে কেন বুঝলাম না। তাহলে কি সত্যি সত্যি আমি ওনাকে ভালোবেসে ফেলেছি? না, এটা ভালোবাসা হতে পারে না, অন্য কিছু। মাথা নিচু করে নিলাম। ম্যাম ওনার ক্লাস শেষ করে চলে গেলেন। তারপর আর একটা ক্লাস হলো। এখন ছুটি, আবারও নীলার জন্য বসে থাকতে হবে। ধুর, আচ্ছা তোরা যা তাহলে। রকি আর রাকিব মাথা নাড়িয়ে চলে গেল। আমরা যেখানে বসে আড্ডা দেই ওখানে এসে আমি বসলাম আর ফেসবুকে গিয়ে ভিডিও দেখতে থাকলাম। একটু পরে কারো আসার উপস্থিতি টের পেলাম। মাথা নিচু করে দেখি মিষ্টি আপু।